আপনার নখগুলো কেটে দেব? ঠিক এভাবেই পালে সাদকে। যে আজীবন করবে তাকে স্নেহ করা কি সাদের পাগলামি? আচ্ছা, বউ পাগল উপাধি নিলে সাদের পৌরুষ কি এখন কিছুটা কমে যাবে? তাকে বোকা বোকা দুর্বল মানসিকতার বাচ্চা ছেলে মনে হবে যে বউয়ের কথাই সব কাজ করে? আচ্ছা, মনে হলে হোক, এই উপাধি নিতে সাদের এখন বিন্দুমাত্র লজ্জা থাকবে না। বউ পাগল হওয়া ভালো, বউয়েরই তো পাগল, অন্য কিছু তো আর না। ভাবিকে বলল, রাতে রাতে উঠে কান্না করে পেট ব্যথা হইলে এই মেয়ে এত ঝাঁকি কিভাবে সহ্য করে বুঝতে পারছি না। নাফিয়া মুগ্ধ চোখে তখন থেকে সাদকে দেখে চলেছে, বলছে না কিছু। ও শুধু ওর নজর এড়াতে ব্যস্ত। এই নজর এই সুন্দর দম্পতির উপর কখনো না লাগুক। এরা আজীবন ভালোবাসা, ঝগড়াঝাটি, মান অভিমান, খুনসুটি আর অঢেল মায়ায় মাখামাখি হয়ে থাকুক। সারাটা জীবন অল্প ও বুঝের নরম মেয়েটির বদমেজাজি বউ পাগল স্বামীটা শুধুমাত্র তার হয়ে থাকুক। ফজরের আজানের পর থেকে শাহেদ ডেকে চলেছে অমৃতাকে। অমৃতা গভীর ঘুমে আচ্ছন্ন তখন। শাহেদের ডাক ওর কানে গিয়েছে বড্ড দেরিতে। রাত্রিরে কয়েক দফায় বমি করে ঠিকঠাক ঘুম হয়নি তার, এখন ভীষণ ক্লান্ত। শাহেদের ডাকে একটু যেন বিরক্ত হলো, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি? শাহেদ উঠতে উঠতে নিস্তেজ গলায় বলল, নামাজটা পড়ে ঘুমালে ভালো হতো। অমৃতা চোখ ডলতে লাগলো, কপাল কুঁচকে ফেলে বলল, এই জন্য ডেকে তুলছো আমায়? শাহেদ জবাব দিয়ে বিছানা গোছায়। তার টুপি খুঁজছে, সে নামাজে দাঁড়াবে তাই। অমৃতা থমথমে মুখে চুপ করে বসে রইল। শাহেদ শ্বাস ফেলল, বলল, এই সময় নামাজ কালাম বেশি করে পড়া উচিত। অমৃতা তখনও চুপ। শাহেদ একটু শক্ত করলো নিজেকে। ফাতিমা, তুমি মুসলিম এখন? অমৃতা চোখ তুলল, বলল, এত ধার্মিক হলে কবে? শাহেদ জানতো সে এমন একটা বাক্য অমৃতা থেকে শুনবে। নামাজ নিয়ে ভীষণ অলস ছিল সে। ওই শুক্রবারে যাওয়া হতো, ইদানিং এত অসহ্য লাগে অন্তরটা। বেঁচে থাকা যেন কষ্টসাধ্য। জায়নামাজে দাঁড়ালে কিছুক্ষণের জন্য জাগতিক সবকিছু থেকে রেহাই মিলে। ওর মনে ভয় চেপেছে আসলে ওর পাপের ফল কিনা ওর অনাগত সন্তান ভোগ করে। একটা পাপ করে ফেলেছি বলে জীবনে কখনো অনুশোচনা হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইব না, এমনটা নয়। আল্লাহ আমাদের ক্ষমা করে দিক, জানি না কি করেন। শাহেদ ধীর স্থির কথাগুলো বললেও অমৃতা জ্বলে উঠল, তেলে বেগুনে চেঁচিয়ে উঠল, তুমি সবসময় আমাদের ওই মেলামেশাকে পাপ কেন বলছো? আমাদের ভালোবাসা ছিল, কত কেঁদেছি দুজনে ওই রাতে, দুজনকে কাছে পেয়ে, মনে আছে এই ইনোসেন্ট সিন? শাহেদ মলিন হেসে বলল, ধর্ম তো তাই বলে, আমাদের পাথর ছুঁড়ে মারা উচিত। অমৃতা কাঁপতে লাগলো, রাগে আবার বলল, স্টুপিড হয়ে যাচ্ছ তুমি শাহেদ। হলে হচ্ছি, নামাজ পড়ো। পড়বো না। অমৃতা, আমি আমাদের সন্তানের ভালোর জন্য বলছি, তুমি নামাজ পড়ে দেখো, একটু হালকা লাগবে হয়তো। আমার তোমার মতো একগাদা ফ্রাস্ট্রেশন নেই যে হালকা হতে হবে 5 বেলা জায়নামাজে কপাল ঠুকিয়ে। অমৃতা রেহেনো কথায় শাহেদ হতবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি আমাদের ধর্ম গ্রহণ করেছো অমৃতা, তুমি ভুলে গিয়েছো? এটা কেমন ধরনের কথা, নিজ ধর্মকে ছোট করে? অমৃতা থিতিয়ে যায়, কিন্তু পুরোপুরি দমে না গিয়ে গলায় তেজ নিয়ে বলে, হ্যাঁ, আমি করে এসেছি, আমি সহ্য করে এসেছি শুরু থেকে। নিজের ভালোবাসার মানুষকে বাপের কথা মতো কাপুরুষ হয়ে অন্যত্র বিয়ে করতে দেখেছি। তারপর হঠাৎ একদিন সে আমার কাছে এসে আমার সতীত্ব নিল, বিলিয়েছি। তারপর নিজের ধর্ম ছেড়েছি। তারপর নিজের বিলাসবহুল লাইফ বাদ দিয়ে তার ভাড়া করে দেয়া একটা অ্যাপার্টমেন্টে ছিমছাম সংসার সাজিয়েছি, শুধু আমি করে গেছি। আর দিন শেষে অভিযোগের আঙ্গুল আমার দিকেই উঠেছে। তো আমার দিকে অভিযোগের আঙ্গুল তোলো, কে বারণ করেছে? আমিও তোমার জন্য কি না কি করেছি। তাচ্ছিল্যের হাসি হাসলো অমৃতা, বলল, তুমি কি করেছো সুপ্রিয়গিরি ফলানো ছাড়া? সারাক্ষণ আমার ওপর এই রেস্ট্রিকশন, ওই রেস্ট্রিকশন। তুমি পারবে আমার লক্ষ্মী মায়ের মূর্তি ছুঁতে এনে দেব? রাগে অমৃতা কি বলছে নিজেও জানে না। শাহেদ উঠল হুঙ্কার দিয়ে তক্ষুনি, প্রচন্ড রাগে একদম হাত তুলে বলল, একটা চর মারবো ধরে, অসভ্য কোথাকার। অমৃতা চোখ মুখ খিচিয়ে নিয়েছিল যদিও, গালে কোনো চর অনুভব না হতে চোখ খুলে শাহেদের লাল চোখ দুটো দেখলো। শাহেদ চেঁচালো, তোমার লক্ষ্মী মায়ের মূর্তি মানে? তুমি মুসলিম, মাইন্ড ইট। আমি একজন মুসলিমের পেটে বাচ্চা দিয়েছি, এখন দ্বিমুখিতা করে আমার সন্তানকে নাপাক বানানোর চেষ্টা করলে একদম খারাপ হয়ে যাবে।
বলেই শাহেদ রাগে কাঁপতে কাঁপতে টুপিটা মাথায় দিয়ে অ্যাপার্টমেন্টের বাইরে চলে গেল। ওর ঘরে নামাজ আদায় করার মুড নেই আর, মসজিদে যাবে। অমৃতার চোখ বেয়ে পানি পড়তে লাগলো অবিরত। ও জানে ও এখন মুসলিম, এ সত্য স্বীকার করে অন্তরে। এই কথাগুলো শাহেদকে বলেছে কেবল রাগের বশে, কিন্তু শাহেদের এমন হিংস্র প্রতিক্রিয়া আশা করেনি সে। সেই শাহেদ অমৃতার আগে সবসময় ধর্মকে এগিয়ে রাখলো, অমৃতা এটা মানতে নারাজ। ও তো জানে শাহেদের জীবনে সর্বোচ্চটা অমৃতায়, কিন্তু ক্ষণে ক্ষণে অমৃতাকে শাহেদ টের পাইয়ে দিচ্ছে। নিজের স্বার্থ, ধর্ম, পাপ, পুণ্য এইসবকেই আগে রেখেছে শাহেদ। অমৃতা ক্ষণিকের লালসা থেকে হয়ে উঠেছে কেবল দায়বদ্ধতা। এই সত্যিটা ক্ষণে ক্ষণে টের পাচ্ছে অমৃতা। দিনকে দিন মানসিক রোগী হওয়া ছাড়া আর কোনো গতি সে দেখছে না, একদমই দেখছে না। 31 বছর, পাত্রীর বয়স ঠিকঠাক, প্রশাসন ক্যাডার, শুধু একটু খাটো, এই যা। তবে দেখতে কিন্তু বেশ। আফ্রিকান কাঠের বৃহৎ ডাইনিং টেবিলটার উপর ল্যাপটপটা রাখা, স্ক্রিনের রূপবতী একজন ভদ্রমহিলা ছবি। মুখটার দিকে অনুসন্ধানী দৃষ্টি মেলে চেয়ে আছে 5 জোড়া চোখ। ওরা 5 বোন। ওদের মধ্যে সবচেয়ে ছোটটির নাম শিফা। চলতি মাসে ইউএসএ থেকে এলো বেড়াতে, স্বামীর সাথে ওখানেই থাকে। এখানে ওকে সব থেকে বেশি উত্তেজিত লাগছে। ভাইয়ের পাত্রী খুঁজতে ভীষণ তৎপরতা, চোখ মুখ উপচে পড়ছে উদ্বিগ্নতা। সরল গলায় বলল, কিন্তু এর মুখটা কেমন গম্ভীর লাগছে। হাসে না সম্ভবত এই মেয়ে। বাদ বাদ বাদ, এ বাদ। শিফার কথায় বাকি 4 জন এবার মনোযোগী হলো, ভ্রু কুচকালো। আসলেই তো, এই মেয়ের মুখ এমন আধার কেন? ছবিতে আবার কোন লোক না হাসে? যে মেয়ে ছবিতেই হাসে না, সেই মেয়ে নিশ্চয়ই বছরে একবার হাসে। এ বাদ 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 বাদ। ছোট 4 জনের একই মত। উষা, সাইমা, শাইলা, সিফা। ওরা পরপর মাথা দুলিয়ে বড় আপার দিকে তাকায় তার সিদ্ধান্ত জানতে। বড় আপা মুনতাহা আমিন কোনো সিদ্ধান্ত দিলেন না। মুখে হাত বাড়িয়ে ল্যাপটপটাই বন্ধ করে হাত ছাড়লেন। ভালো করে খোঁজ নিতে হবে। যদি শুনে এই মেয়ে কম হাসে, তবে এই মেয়ে তার তরফ থেকে আগেই বাদ। 5 বোন মিলে জটলা পাকিয়ে বসলো মন খারাপ করে। একটা ভালো হাসি খুশি পাত্রীর এত অভাব কেন? চিরুনি তল্লাশি দিয়ে মেলানো যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে কিংবা পছন্দ হচ্ছে সেগুলো আবার 25-এর নিচে। ওসব মেয়েদের কাছে কোন মুখে প্রস্তাব নিয়ে যাবে তারা? কুচি কুচি মেয়েগুলো তাদের ভাইয়ের বর শুনলে আগে পেছনের দরজা দিয়ে পালাবে। এ বাড়ির ডাইনিং রুমটা সুবিশাল হল ঘরের মতো। 3-4 জন আয়া ঘুরে ঘুরে সবার গ্লাসে জুস ঢেলে দিচ্ছে। ওরা বিরস মুখে পাউরুটিতে মাখন লাগাচ্ছে। হঠাৎ করে পরিবেশের গম্ভীরতা ভেঙে দিয়ে টেবিলের এক সাইডে বসে থাকা লম্বা চওড়া মানুষটা হাসলো হালকা। মুখের সামনে থেকে ম্যাগাজিন সরিয়ে মোটা কালো ফ্রেমের চশমাটা ঠিক করে বোনদের দেখতে লাগলো। কঠিন গম্ভীর তবে অমায়িক চেহারার একজন পুরুষ। মুখ জুড়ে ভারী কি ভাবেলেও সুন্দর বাদামি চোখ দুটো হাসলে সবসময় প্রাণোচ্ছল কিশোরের মতো চকচক করে। লোকটা যেন চোখ দিয়ে হাসে। সে 7 সকালে তার বোনদের মন খারাপের কারণ শুনে হাসছে, যেন খুব মজার একটা ঘটনা ঘটেছে। তবে কাউকে কিছু না বলে এক হাতে তুলে নিল চিনি ছাড়া ব্ল্যাক কফির ইয়া বড় মগটা। মুনতাহার কপাল কুঁচকে উঠল, চিবিয়ে চিবিয়ে বলল, হাসছিস? এখন কিছু বুঝিস না তাই না? হ্যাঁ রে, সংসার করবে কে, তুই না আমরা? আমাদের কিসের ঠেকা? একটু চেষ্টা কর নিজে। সানভীর তালুকদার কফির মগে চুমুক দিয়ে আবারও হাসলো কিছুক্ষণ, ভারী গলায় জবাব দিল, তো এখন আমি গিয়ে ম্যাট্রিমনি সাইটগুলোতে পাত্রী খুঁজবো? কামন, আমার এত সময় নেই। ভাইজানের কথায় বেশ বিরক্ত উষা। ও 6 ভাই বোনের মধ্যে সেজো, যার স্বামী শিল্পপতি, গা ভর্তি সোনা নিয়ে থাকে সবসময়। ভাইকে বলল, আপনার তো এত সময় নেই, তার সংসার করার সময় হবে তো আপনার? তা হবে। বলতে বলতে সানভীর আবার ম্যাগাজিনে ডুব দিতে চাইলো, সাইমা দিল না। নিজে একজন ডেন্টিস্ট, ভাইয়ের হাত থেকে ম্যাগাজিন পেপারটা থাবা মেরে নিয়ে বলল, ফেস টু ফেস কথা বলো, তোমার সমস্যা কি? সানভীর ভীষণ অবাক। সমস্যা তো আমার তো কোনো সমস্যা নেই। আমি তো বলে দিয়েছি তোদের পছন্দ মতো একজন এনে দে, আমি চাই সংসার করতে। তোরাই তো সমস্যা তৈরি করেছিস। মেয়ে হাসে না, মেয়ে কাঁদে না, মেয়ে কথা কম বলে। আচ্ছা, এগুলো কোনো খুঁত? আসলে তোরাই চাস না আমি বিয়ে করি। বলতে বলতে হাই তুলল সানভীর। চওড়া শরীরটা নেড়ে চেড়ে আর মোড়া ভেঙে উঠতে চাইলো। বাগানে কিছুক্ষণ হেঁটে পার্কে দৌড়াবে সে। জীবনটা হঠাৎ ভীষণ অনিয়মে ডেরায় পড়েছে, তাকে ঠিক হতে হবে। চাকরি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর থেকে একদম যাতা পর্যায়ের অলস হয়েছে, নিজেকে ফিট রাখা দরকার। শাইলা গিয়ে ভাইজানকে টেনে আবারও বসিয়ে দিল, কাটকাট গলায় বলল, কম হাসা কোনো খুঁত না, কিন্তু আমরা চাই আমাদের ভাইয়ের বউ যেন সারাক্ষণ হাসে, যেন দাঁত বের করে হাসে। তার মধ্যে ন্যূনতম মেজাজ থাকলেও আমরা নিতে পারবো না। একটা মাত্র ভাইয়ের বউ হবে আমাদের, সেই।
আমরা 5 ননদ তাকে ভীষণ আদরে রাখবো। আল্লাহ দিলে তোমাকে তো আমাদেরকে একটা টাকাও দিয়ে কখনো সাহায্য করতে হবে না। স্বামী বাচ্চা নিয়ে বছরে 2 ঈদে আসবো। তখন যদি এসে ভাইয়ের বউয়ের কালামুখ দেখতে হয় তাহলে তো আমরা মানবো না ভাইজান। আমরা মাথায় তুলে রাখবো তাকে। আর আমরা এলে তাকেও আমাদের নিয়ে নাচানাচি করতে হবে 3-4 দিন। হেসে খেলে আমাদেরকে রেঁধে বেড়ে খাওয়াতে হবে। বোনের আবদার মেশানো কথায় সানভীর চুপ হয়ে যায়। দুষ্টুমি করে বলে, তার মন খারাপ থাকলেও হাসতে হবে? মন খারাপ থাকবে কেন? চমৎকার একটা স্বামী থাকতে, চমৎকার 5 জন ননদ নন্দাই, 10 জন ভাগ্নে, এত বড় বাড়ি, চমৎকার পরিবেশ, তবুও মন খারাপ থাকবে কেন? সানভীর জবাব দিল ঠাট্টা করে, তোরা ভীষণ অ্যাগ্রেসিভ, এ কারণে তার মন খারাপ থাকবে। মুমতাহিনা এতক্ষণ ধরে ভাই বোনদের কথা শুনছিলেন। 6 ভাই বোনের মধ্যে সে সবার বড়। বাবা মা চলে যাওয়ার পরে 2 হাতে আগলে রেখেছে ভাই বোনগুলোকে। মুখ খুললেন এইবার। অ্যাগ্রেসিভ নই, আমাদের বাবা মার নেই। এই বাড়িতে এলে তোদের মাঝে তাদেরই খোঁজার চেষ্টা করব আমরা। আমাদের আম্মা সব সময় হাসতেন, একদম নিরেট ভানহীন মানবী ছিলেন, সাদা পৃষ্ঠার মতো স্বচ্ছ, তাকালেই পড়ে ফেলা যেত। মুখে যা বলতেন মনেও তাই। আমরা এমন কাউকে খুঁজছি। সানভীর এবার গম্ভীর কণ্ঠে বলল, দেখো পাও কি না, আরো 38 বছর লেগে যেতে পারে। তবে মুমতাহিনা শক্ত গলায় বলল, এতগুলো বছর ধরে চেঁচিয়েও বিয়ে করাতে পারলাম না। বয়সটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখেছিস? এখনো বলছিস আরো 38 বছর? সানভীর সাথে সাথে চওড়া হেসে বলল, বয়স কোথায় ঠেকেছে? 38-এ ঠেকেছে। আমি তো নিজেকে 21-22-এ যুবক মনে করি। তোমার কথায় কথায় আমাকে বুড়ো বলো কেন বুঝি না। আমি এখনো মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকে ফেলি। পাত্রীপক্ষের বয়স বলার সময় বলবে এই পাত্রের বয়স হলে কি হবে? নিতান্ত এক সরল শিশু, ভাজা মাছের কাটা বেছেও খেতে পারে না। বোনদের সাথে ফাজলামি করে সানভীর দম ফাটিয়ে কিছুক্ষণ হেসে উঠল। ওরা কপাল কুঁচকে তাকিয়ে আছে। সানভীর হাসি থামালো। এবার ঠাট্টা বাদ দিয়ে বোনদের মেজাজ সামলে নিতে বলল, আচ্ছা এবার সিরিয়াস হলাম। কুল, শোনো, যাকে দেখেছো দেখো, যাকে পছন্দ করেছো করো, কিন্তু আমি শুরুতে তার সাথে আলাপ করতে আগ্রহী। শিফা দাঁত বের করলো তৎক্ষণাৎ। বলল, কেন ভাইজান? তার কনফিডেন্ট লেভেল চেক করে নেব। মানে তার মাছের কাঠটা বাছার কনফিডেন্ট আছে কিনা সেটা দেখব। সানভীর বলে আবারও হাসলো। এটাও ছিল ফাজলামি। পরপর বলল, এটা ব্যক্তিগত, তোদের না জানলেও চলবে। মুমতাহিনা বলল, আত্মবিশ্বাসী মেয়ে চাহিদায় থাকলে তাহলে জব হোল্ডাররাই খুঁজি তবে। আত্মবিশ্বাসী মেয়ে শুধু চাকরিজীবী হয় এটা কে বলল? চাকরির সাথে এটার কোনো সম্পর্ক নেই। আত্মবিশ্বাসী মেয়ে দুনিয়ার সব ঝঞ্ঝাট ভেঙে চুরে নিজে দাঁড়িয়ে থাকে, টিকে থাকে, যে এমন মেয়েকে বলা হয়। টাকা কামালেই যে আত্মবিশ্বাসী হয় এমন নয়। তুমি ভরি ভরি ওয়ার্কিং ওমেন পাবে যারা বাহিরে খাটনি দিয়ে এসে হাসি মুখে ঘরে লাথি খায়। তো পাত্রীর কনফিডেন্স লেভেল চেক করে তুই কি করবি? তুই বুঝি তাকে খুব ঝঞ্ঝাট দিবি? মুমতাহিনার কথায় সানভীর হেসে কফির মগে শেষ চুমুক দিয়ে মগটা সশব্দে রাখলো টেবিলে। হাতটা ট্রিম কাট দেওয়া চুলে বুলিয়ে জবাব দিল, আত্মবিশ্বাসী নারী হলো একটা পারিবারিক সম্পদ আমার চোখে। কেন বলি? একটি আত্মবিশ্বাসী মেয়ের জন্য 3টি প্রজন্মের মেয়ে শক্তি করতে পারে একটা বাড়ির। এবং আমার গোটা সংসার যার হাতে থাকবে, আমি অবশ্যই চাইব সে যাতে যোগ্য থাকে, সে যাতে আমার কন্যা অথবা আমার পুত্রবধূর জন্য চমৎকার একজন মহিলা অভিভাবক হয়। আচ্ছা উঠছি। ওরা 5 বোন মুখ চাওয়াচাই করছে ভাইয়ের কথা শুনে। সানভীর উঠে দাঁড়ালো। সানভীরের অ্যাসিস্ট্যান্ট নাসির আসলো সেই মুহূর্তে, হাতে একটা প্যাকেট। সানভীরকে বলল, স্যার আপনার অফিস থেকে সুদীপদা পাঠিয়েছে আপনার ব্লেজার। সানভীর তেমন একটা গা না করে ফুল শার্টের হাতা ফোল্ড করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মুমতাহিনা নাসিরকে বলে, এটা কিসের ব্লেজার? ওই স্যারের কর্মচারী সুদীপ স্যারের গায়ে কফি ফেলেছিলেন সেদিন হোঁচট খেয়ে। স্যার ব্লেজারটা ফেলে দিয়ে এসেছেন। সুদীপ স্যার ভীষণ লজ্জিত হয়ে ব্লেজারটা ওয়াশ করে দিতে চাইলেন। স্যার বললেন লাগবে না। সুদীপ স্যার তবু পাঠালেন সাথে একটা গিফট বক্স। শায়লা এসে কেয়ারটেকারের হাত থেকে ব্লেজারটা নিয়ে আশ্চর্য হয়ে বলল,
মানে 18,000 টাকা ব্লেজার, এটা ভাইজান ফেলে দিয়ে আসলো? এটা কোনো কথা? একটু হিসাব করে চলে না এই লোক। বাড়ির আয়া রাহেলা এগিয়ে এসে বলল, সেজো আপামনি, স্যার আসলেই ভীষণ অপচয় করেন সব ব্যাপারে, একটু হিসাব নিকাশের বালাই নেই। আমার হক করলে প্রণাম। সেই দিন সে মাসকাবাড়ি বাজারে পাঠাইলো ড্রাইভার এসে বলল 10 লিটার তেল কিনা সুপার শপের বাইরে ভুলে রাইখা আসছে। স্যার কইলে, ইটস ওকে মাসুক, এটা হয়তো আরেকজনের রিজেকে ছিল, বাদ দাও। স্যার এই একটা কথাই শিক্ষা রাখছে, বাদ দাও। সাংসারিক জ্ঞান মোটেও নাই। এরে যে এখনো কেন বিয়া না করাইয়া রাখছেন? মুমতাহিনা উঠলেন, বললেন, এই জন্যই তো একটু বাছাবাছি বেশি করছি। এই ধরনের পুরুষ মানুষ আসলে সংসার আর বইয়ের শাসন ছাড়া ঠিক হয় না। সব গুণের পাশাপাশি একটু হিসেবি স্বভাবের মেয়ে আনবো, নয়তো আব্বার সব সম্পত্তি সমাজসেবা করে অপচয় করে নিলামে তুলবে এই বাউন্ডুলে ছেলেটা। এতটা বাউন্ডুলে ছিল বলে জোর করে এয়ারফোর্সে ঢুকিয়েছিলাম। সেই চাকরি ছেড়ে আবার এসে দেদার্সে অনিয়ন্ত্রিত জীবনযাপন করছে। ওর জন্য আসলে একটা ফুল অফ কনফিডেন্স মেয়ে চাই, ওকে টাইট দিয়ে রাখতে। ফ্রাই প্যানে হাত খুলে শাহানাজকে তেল ঢালতে দেখে পেছন থেকে আটকে উঠল নাফিয়া। এগিয়ে এসে বলল, আম্মা করেন কি? এত তেল কেন? শাহনাজ থমথমে গলায় বলে, পুঁটি মাছ ভাজবো, তেল লাগবে না। গুঁড়া পুঁটি মাছগুলো তেল দিয়ে মচমচে করব। নাফিয়া তেলের বোতলে ছিপি আটকে বলল, এসব কারা খাবে? বাড়ির সবার এত তেলের খাবার পেটে সয় না, আপনারা তো মোটেই সয় না। আবার হসপিটালে ছুটলে কে দেখবে? পুঁটি মাছগুলো ডিপ ফ্রিজ থেকে কাঁচা আম আর সজিনা নামিয়ে আলু কাঁচামরিচ দিয়ে ঝোল ঝোল করি। এত তেলের দরকার নেই, স্বাস্থ্য খারাপ হয়। সাথে তেলের যা দাম, 200 টাকা লিটার। বাপরে বাপ, একটু হিসাব করে খাওয়াই ভালো। শাহনাজ নাফিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠল। হঠাৎ নাফিয়া ফ্রাইং প্যানে পেঁয়াজ কুচি ছেড়ে তাকায় শাশুড়ির দিকে, কিশোরী সুলভ কণ্ঠে বলে, হাসছেন কেন? শাহনাজ বলে, তুই সব সময় তোর শ্বশুরকে কিপটেমের জন্য কথা শোনাস, অথচ তুই যা হয়েছিস বাপরে বাপ, হাতের মুঠির ফাঁকা দিয়ে পানি গড়ায় না তোর। যোগ্য শ্বশুরের যোগ্য পুত্রবধূ। নাফিয়া হঠাৎ চুপ হলো। নীরবতা ভারী হবার আগে শক্ত গলায় বলল, আম্মা, আমি অসীম তালুকদারের পুত্রবধূ নই। আর ফের এসব কথা বলবেন না। উনি আমার শ্বশুর নন। বারবার নিষেধ করি আপনাকে, আপনাদের, তবু কেন শোনেন না? শাহনাজ চুপ হলো। নাফিয়া মলিন মুখে ব্যস্ত হয়ে পড়ল পুঁটি মাছ ভাজতে। পাশাপাশি আরেকটা কড়াইয়ে চড়িয়ে দিল কবুতরের মাংস। দুপুরে নিসার জন্য হসপিটালে পাঠানো হবে কবুতরের মাংসের ঝোল নতুন আলু দিয়ে। সাদ এসে তারা দিল, ভাবি হলো? ভাবি নয়, আপা ডাকো। নাফিয়া সাদকেও শক্ত গলায় বারণ করলো। এখন থেকেই সবাইকে শোধরাতে হবে ওর। এই যন্ত্রণা ভালো লাগছে না। সাদ উদাস চোখে চেয়ে রয়। নাফিয়ার প্রসঙ্গ পাল্টে হেসে বলে, আমি ওই জবটায় আবেদন করতে চাই সাদ। ইন্টারেস্টিং লাগছে। তোমার সানভীর ভাইয়ের সাথে যোগাযোগ করো, আর যেভাবে বলতে বলেছি সেভাবে বলবে। আমি তোমাদের পরিবারের কেউ নই, ওকে? সাদ চুপচাপ মাথা নেড়ে পাশের ঘরে চলে যায়। তখনই কল লাগায় সানভীরের নাম্বারে। ছোটবেলা থেকে বংশের সব থেকে বড় ছেলে বিধায় এই বংশের সব ছেলেরা সানভীরকে একটু বেশি ভয় পেয়ে চলে। কথাবার্তা বলার সময় গলার টোন থাকে একদম নিচে। সানভীর তালুকদার কলটা ধরলো। সাদকে বেশ সহজ গলায় সালাম দিয়ে হেসে বলল, কি ব্যাপার? ভাইয়া কি বিজি? না তো। ভাইয়া, ওই যে সেদিন লোক চেয়েছিলেন, আমার কাছে একজন আছে, বিশ্বস্ত এবং যোগ্য। বেশ, তবে ইন্টারভিউ কিন্তু দিতে হবে। জি জি, তা তো দেবে। আচ্ছা, ওনার বয়স এবং ডিটেলস বলো তো। নাম কি? তোমার কি হয়? ভাইয়া, নাম নাফিয়া ইবনাত, আমার কাজিন। কাজিন? ওই আমাদের বংশে এমন নামের কেউ নেই তো। সুলাইমান কাকার একটা মেয়ে আছে, তার নাম তো নাদিয়া। ভাইয়া সে আম্মুর দিকের আত্মীয়, আম্মুর ভাইজি। সাদ এই মিথ্যা কথাগুলো বেশ ধৈর্য নিয়ে থেমে থেমে বলছে। আসলে মিথ্যা বলার অভ্যাস নেই তো। সানভীর বলল, ও চাচি আম্মার ভাইজি। আচ্ছা ঠিক আছে, সিভি পাঠাও, আমি ডেকে নেব। একটু অপেক্ষা করো কেমন? ফজরে ঠিক পড়ে। সাদ ঘুম ঘুম ঘরে রুমে ঢুকতেই নিসা তাকালো ঘাড় ফিরিয়ে। দেখতে লাগলো ঘুম কাতুরে শক্ত মুখটা।
গায়ে একটা কালো রঙের টি শার্ট, মাথায় টুপি। এই কদিনে লোকটার বয়স যেন 2-3 বছর বেশি লাগছে। খোঁচা খোঁচা দাড়ি উঠেছে, ধারালো 2 গালে। নিসা হাসলো শুয়ে শুয়ে, ধিমি আওয়াজে বলল, টুপি পরলে আপনাকে একদম নাদান লাগে। ওই যে কি যেন বলে, হাজব্যান্ড ম্যাটেরিয়াল, রেড ফ্ল্যাগ থেকে হাজব্যান্ড ম্যাটেরিয়াল। বাই দ্য ওয়ে, আপনাকে কালো টি শার্টে একদম ব্ল্যাক ফ্ল্যাগের মতো লাগছে, কড়া আর ড্যাশিং। সাদ আশ্চর্য হয়ে যায়। গলার টোন ঠিকঠাক করো নিশামণি, তুমি দিন দিন খুব উল্টাপাল্টা শব্দ চয়ন করো। করা কি? হ্যাঁ, এই করা কি? তোমার মুখে এগুলো শুনে ভাল লাগে না। তাহলে কি বলবো, সেক্সি বলি? বলেই নিসা খিলখিল করে হাসলো। সাদ পাত্তা না দিয়ে গিয়ে বিছানার একপাশে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আসলে ওর সাউকির মতো এত ভোরে উঠে ফজরের নামাজ পড়ার অভ্যাস নেই। 2 দিন ধরে পড়ছে, তাও মসজিদে গিয়ে। কিন্তু বাড়িতে ফিরে ঘুমাচ্ছে 10টা অবধি। কদিন যাবৎ কুমুরের মতো লেজ নড়াচ্ছ দেখছি শুয়ে শুয়ে, অথচ আমি তোমার হাতে বায়োলজি বইটা ধরিয়ে দিয়ে গেছিলাম। নিশামণি, তোমার এক্সাম কিন্তু ঘরের দরজায়। এক্সামের কথাই নিসার মুখটা রক্তশূন্য হলো। মৃদু শ্বাস ফেলে বলল, আমার মনে হয় না খুব ভালো হবে আমার এক্সাম। কিভাবে এত ঘন্টা বসে লিখবো সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে যে এত ঘন্টা বসে লিখতে হবে এমন তো কথা নেই। পাস মার্ক উঠে চলে আসবে। পাস মার্ক? শুধুমাত্র পাস মার্ক? সেজন্য বুঝি এত খেটেছি? হ্যাঁ, প্রয়োজনে সামনের বছর আবার দিবে। সবকিছু নিয়ে সহজ থাকো নিশামণি। জীবন কিন্তু সবসময় আমাদের সেকেন্ড চান্স দেওয়ার জন্য তৈরি। আমরা হতাশ না হয়ে সেটার জন্য অপেক্ষা করতে পারি, তাই না? আমার কোনো সমস্যা নেই আর একবার তোমার ফর্ম ফিল আপ করে দিতে, তাই চাপ নেওয়ার কোনো দরকার নেই। নিসা চুপচাপ তাকিয়ে আছে। কি অবলীলায় এত ভারী একটা সিদ্ধান্ত লোকটা জানিয়ে দিল, ঠিক যেভাবে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিল অবলীলায়। আচ্ছা, একটা বছর কি মুখের কথা? সাদ চোখ বুঝলো, একটু কড়া করে বলল, এখন আমি ঘুমাবো, কেউ যেন আমাকে ডেকে না তোলে। আজ আমার কর্মজীবনের প্রথম দিন। আমি নিজেই 9টা নাগাদ উঠে যাব। কেউ ডাকতে এলে তাদেরকে একটা কথাই বলে দিও। নিসা মাথা নাড়ল। সাদ কিছুক্ষণের ব্যবধানে ভারী শ্বাস ফেলতেই বুঝলো ও ঘুমিয়েছে। নিসা হঠাৎ নড়ে চড়ে উঠল। ওর আসলে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়েছে। যেহেতু সাদ ডাকতে বারণ করেছে, তাই ওকে না ডেকে নিসা চেষ্টা করলো নিজেই উঠতে গিয়ে নিসা টের পেল ও একদমই সুস্থ নয়। ব্যথায় সেলাইয়ের জায়গাটা টনটন করছে, অসহনীয় সব। বিছানার বাইরে পা রাখে তবু সাহস করে, কিন্তু দুর্ভাগ্য, দুর্বলতায় শরীর নাড়ানো দেয়। ওর হাত পা গুটিয়ে আসে কাঁচা ক্ষতের বিষ যন্ত্রণায়। মাগো বলে কাত হয়ে ড্রেসিং টেবিলের এক কোণা ধরে দাঁড়িয়ে পড়ে, খিচিয়ে ফেলে দুর্বল চোখ মুখ। ওর আওয়াজ সাদের কানে যায় অচিরেই। চকিতে উঠে দাঁড়িয়ে ছুটে আসে, দুর্বল শরীরটা খপ করে লুফে নিয়ে দেয় একটা প্রকট ধমক। ডাকা যেত না আচার্য? একটা থাপ্পড় দিতে ইচ্ছা করছে কাজ কারবার দেখে। নিসা কিছু বলছে না। এ যাবৎ কাল পর্যন্ত এই নিয়ে তার 1000 খানেক থাপ্পড় খাওয়া হয়ে গিয়েছে মৌখিকভাবে, তাই আর গায়ে মাখে না এখন আর এসব। এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে দেয়। সাদকে ধীরে ধীরে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। নিসার ব্যাপারটাতে এত লজ্জা লাগছে যে ও চোখ তুলেই তাকাচ্ছে না। না এক পলক অবশ্য চোরা চোখে দেখেছিল। সুন্দর এই মুখটা দেখতে দেখতে ওর মাথায় তখন খেলছিল সাদের বলা কথা, জীবনের দ্বিতীয় সুযোগ গ্রহণ করার। আসলেই তো, জীবন সবসময় সেকেন্ড চান্স দিতে রাজি। সবার উচিত সুযোগটা কাজে লাগানো। ঠিক এই মানুষটার মতো। খুব খারাপ নাকি মানুষটা? অথচ নিসা কেবল দিনকে দিন মানুষটার জন্য মরে যাচ্ছে। এত স্নেহশীল হবে কেন তার স্বামী? সবাই নজর দিলে। ভেতরে আসতে হবে। নিসার অস্বস্তি বাড়িয়ে দিয়ে সাদ খুব নরম গলায় জানতে চায়। নিসা আপ্লুত মুখে মাথা নাড়ে। ভেতরে আসতে হবে না। সাদ বলে, সিটকিনি লাগাতে হবে না, আমি দাঁড়িয়ে আছি। নিসা আরো বেশি লজ্জা পেয়ে দরজাটা ভেজিয়ে দেয়। সাদ বাইরে অবিচল দাঁড়িয়ে থাকে। ও আসলে নিজের কাজে নিজেই ভীষণ অবাক হচ্ছে দিনকে দিন। এতটা ধৈর্য কিভাবে পাচ্ছে ওর জানা নেই। শুধু ভেতর থেকে কেউ যেন সারাক্ষণ বলে তারা লাগায়, সাদ, এই কাজটার তোর। আরে সত্যি এই কাজটা তোর বোকা। হাস্যকর লাগলেও বইয়ের অসুস্থতাও ওর ময়লা পেটিকোট শাড়ি তোরই ধোয়ারই কথা। 2 দিন ধরে এই কাজটা করছে সাদ। 2 দিন ধরে বাতাসই আসছে না। নিসার যাবতীয় পোশাক ধোয়া, জামা কাপড় পাল্টে দেওয়া সবটাই সাদ করছে ধৈর্য নিয়ে। তখন একদম ঠান্ডা। কিন্তু যেই নিসার দিক থেকে অল্প কিছু ভুল পায়, যেমন ওষুধ না খাওয়া, ডিম না খাওয়া, তখন ক্ষেপে এগিয়ে চেঁচিয়ে ওঠে। একটা চর মারতে ইচ্ছা করছে গাতার মেয়ে দেখলে। নিসা ওয়াশরুম থেকে বেরুলে ওকে নিয়ে আবারও বিছানায় আধা শোয়া করে বাথরুমে ঢুকে ময়লা জামা কাপড়গুলো ধুয়ে গোসল সেরে বেরুলো সাদ। চোখের ঘুম উড়ে গিয়েছে ইতিমধ্যে। এসে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বসলো নিসার সম্মুখে। নিসা তাকিয়ে আছে একরাশ মুগ্ধতা নিয়ে। তার চর থাপ্পড় মারা বরটার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর সে,
শুভ্র সরল শান্তিময় বাতাবরণ। নিসা চোখ নামিয়ে নিয়ে হাসলো। সাদ কপাল কুঁচকে বলল, এই একা একা হাসো কেন? কারণটা ব্যক্তিগত, তাই একা হাসি, নয়তো আপনাকে নিয়েই হাসতাম। আমি তো তোমার মতো দাঁত কালাতে জানি না, কথায় কথায় তুমি হাসো। বলেই সাদ নিসার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। ব্যথা লাগলে বলো, আমি উঠে যাব। নিসা হাত বাড়িয়ে সাদের চুলে বিলি কেটে দিয়ে বলল, ব্যথা পাচ্ছি না, আপনি শুয়ে থাকেন। আচ্ছা, দুপুরে কি বাড়িতে খাবেন না? সাদ ওসব কথার জবাব না দিয়ে তার গিন্নিকে দেখতে থাকে। ওষুধের প্রভাবে কদিন ধরে মুখটা আর একটু ফোলা ফোলা লাগে। ভীষণ টানে সাদকে ওই মুখটা, কিন্তু একটা চুমু খেতে চেয়েও খায় না সংকোচে। আজ সংকোচ মানছে না মন। সাদ হাত দিয়ে ফোলা ফোলা গাল ছুঁয়ে ঠান্ডা গলায় বলে, তোমার শ্বাসকষ্ট যে উঠে গত 2 দিন ধরে একটু পর পর, আজকে সেটা আছে? ঠিক আছো তুমি? নিসা মাথা নেড়ে বলে, আজ ঠিকঠাক। কেন বলুন তো? সাদ উঠে বসলো, একটু কাচুমাচু মুখ করে বলল, মানে একটু চুমু খেতাম, তবে। নিসা হা করে তাকিয়ে আছে। সাদের গাল দুটো হঠাৎ ভারী লাল হয়েছে। এভাবে এমন একটা জিনিস চাইছে তাই। মেয়েটা তাকে খুবই অধৈর্য আর স্বার্থপর পুরুষ না ভাবলেই হলো। এই মেয়ে তো আবার দোষারোপ করতে ওস্তাদ। নিসা কোনো দোষারোপ না করে বলে, তোমার সাথে শ্বাসকষ্টে কি সম্পর্ক? সাদ কিছু বলতে পারছে না, ও উল্টো ঘামছে। ভাই একটা চুমুর আবদার করেছিস নাকি ইউক্রেন রাশিয়া যুদ্ধের বৈঠক? এত দোলদোলনি কিসের? ধরে শটাক করে খেয়ে নেই। তুই মাঝে মাঝে এত ভদ্র হয়ে যাস না সাদ। ইটস জাস্ট এ চুমু। অসুস্থ বউ রোগীদের আরো বেশি বেশি খাওয়া উচিত, মেন্টালি রিফ্রেশমেন্টের জন্য। ও মেয়ে এখন নাক ছিটকালে তুই চুমুর উপকারিতা বর্ণনা করিস না হয়? সাদ মনে মনে বলছে নিজেকে এসব কথা। নিসাকে কিছু জবাব না দিয়ে অসহায়ের মতো শুধু নিসার ঠোঁটের দিকে চেয়ে রইল। নিসা ধীরে ধীরে বুঝল। পরপর লজ্জার অতিশয্যে মুখ ঢেকে ফেললো হাতে। তারপর আবার হাত দুটো সরায়, অস্থির হয়ে ওঠে। এক হাতে ইনহেলারটা বালিশের নিচ থেকে তুলে কোলের উপরে রাখে। সাদ মিটিমিটি হেসে এগিয়ে গিয়ে মেয়েটাকে বুকে টানলো। নিসা গলা জড়িয়ে ধরলো সাদের। দু চোখে আকুল প্রেম নিয়ে তাকিয়ে বলল, এত সুইট হয়ে গেলেন কবে থেকে? আপনি জানেন আপনাকে ভীষণ সুন্দর লাগছে এখন। সাদ কেন জানি এতক্ষণে তীব্র চাহিদা গুটিয়ে ফেললো হুট করে। আমোদে আহ্লাদিত আহত শরীরটা আগলে ধরে শুধু চুমু খেলো কপালে। আস্তে ধীরে বলল, অনেক দ্রুত সুস্থ হও। আমি পরীক্ষা করার দিন তোমার খুব যত্ন নেব। তুমি শুধু পরে হলে গিয়ে সবটা উড়িয়ে দিবে। পরীক্ষার কটা দিন? আর তারপর একদম নিজের জায়গায় ফিরে যাব। রাফ এন্ড টাফ হাজবেন্ড। কথায় কথায় থাপ্পড়। সাত সকালে হঠাৎ দরজায় টোকা পড়লো। তখন 7টা নাগাদ সুব্রত আর মন্দিরা এসেছে তালুকদার বাড়িতে। নাফিয়া ওদের জন্য মহাসমারোহে নাস্তা রেডি করতে লাগলো। শাহনাজ বাড়িতে নেই, সে তালতলিতে গিয়েছে গতকাল রাতে। তার এক চাচাতো ভাই অসুস্থতায়। সিমিনও বেরিয়েছে কোচিংয়ে। বাড়িতে কর্মক্ষম ও মহিলা মানুষ একমাত্র নাফিয়ায়। রান্নাঘরে তুলছে টুংটাং গৃহস্থালী আওয়াজ। সাউকি এলো চোখ ডলতে ডলতে, একটু রাগী গলায় নাফিয়াকে ডাকে, ভাবি। আপু বল। নাফিয়ার শক্ত প্রতিবাদ সাউকিকে দমিয়ে দেয়। পরপর গলা খাকারি দিয়ে নরম সুরে বলল, মানে চা। নাফিয়া ফ্লাক্স থেকে কড়া লিকার 1 কাপ ঢেলে সাউকিকে দিয়ে বলল, তোর অভ্যাসটা খুব খারাপ বানিয়েছি আমি নিজের হাতে। এনিওয়ে, আমি যাওয়ার পরে আম্মা, সিমিন আর নিসাকে এত জ্বালাবি না। সবার সহ্য ক্ষমতা বেশি থাকে না রে। আম্মা অসুস্থ, সিমিন স্বভাবত আরামপ্রিয়, আর নিসা খুব পড়ুয়া স্টুডেন্ট। ওদের কাছে এটা ওটা কাজের ফরমাইশ কম করবি। নিজের কাজ নিজে করা শিখবি। সকালে উঠে নিজে চা বানিয়ে খাবি। তরকারি পছন্দ না হলে নিজে গিয়ে একটা ডিম ভেজে খাবি। সাউকি ভ্রু কুচকে ফেললো। যদিও ফাজলামি করছে, তবে ওর মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই। বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, ওসব আমার দ্বারা হবে না। সারাদিন দোকানে খাটনি দিয়ে সকালে আবার নিজের চা বানিয়ে খেতে হবে। এক কাজ করো, তুমি যাওয়ার আগে অসীম তালুকদারকে বলে আমার বিয়েটা করিয়ে দিয়ে যাও। বউ এসে করবে ওসব। আমার বাড়িতে এলেই গা ম্যাচ ম্যাচ করে। কেন, তোর কেউ পছন্দের নেই? না, কেউ নেই। নাফিয়া কিছুক্ষণ হেসে বলে, তুই বেটা দেখি স্বৈরাচারী হাজবেন্ড হবি। এখনই বলছিস বউ এলে করবে ওসব। কেন, সে শুধু খাটবে? তার কি গা ম্যাচ ম্যাচ করবে না? করবেই তো, তখন আমি তার হাত পা টিপে দেব। কথাটা বলেই সাউকি দাঁত বের করে হাসলো। নাফিয়া হাসতে হাসতে সাউকির গায়ে একটা চা চামচ ছুঁড়ে মারল। সাউকি মাথা চুলকে মিটিমিটি হাসতে হাসতে চলে গেল। আসলে সে তার বউকে দিয়ে প্রচুর খাটনি করাবে। প্রয়োজনে বউয়ের হাত পা টিপে দিবে পরবর্তীতে। কিন্তু এই সকালের চা আর দিনের টুকটাক ফরমায়েশ এসব মেটাতে না পারলে সেই মেয়ে যেন আমেরিকা গিয়ে মরে। সাউকির কপাল থেকে যেন অমন অলস মেয়ে 10 হাত দূরে থাকে।
কখনো যেন কপালে কপাল ঠুকতে না আসে। সুব্রত আর মন্দিরা ব্রেকফাস্ট টেবিলে জানালো তাদের আসার কারণ। আসলে ওরা নিমন্ত্রণ করতে এসেছে এ বাড়ির সকলকে। আগামীকাল আংটি বদল হবে এদের, তবে বিয়ে হবে বৈশাখ মাসে। মন্দিরার মুখটা শুকনো লাগছে, যদিও এই কদিন ধরে নিশ্চিন্ত মনে ভরপেট খেতে পেরে মেয়েটার স্বাস্থ্যটা একটু খুলেছিল। তবে গতকাল রাতের পর থেকে আবারও আধার নেমেছে মুখে, যখন শুনেছে পঞ্জিকায় সময় মিললেও বিয়েটা বৈশাখ অব্দি ঠেকিয়ে রাখা হয়েছে। এটা সম্পূর্ণ ওর বাবা দাদাদের সিদ্ধান্ত। ওকে খাবার খুঁড়তে দেখে সাদ বলে, ভাই আমরা আছি, এত চিন্তা কেন? সবকিছু নেগেটিভ নেওয়া বন্ধ করো। সুব্রত মাথা তুলিয়ে মন্দিরার প্লেটের পরোটা ছিঁড়ে দিতে দিতে বলে, খেয়ে দিয়ে মোটা হ। যদিও বা বাগড়া দেয়, তখন যেন আমার সাথে জম্পেশ একটা দৌড় লাগাতে পারিস। দুর্বল থাকলে তো তোকে নিয়ে আবার পালানো মুশকিল। মন্দিরা হাসলো এবার, তবে ভেতরে ওর সংখ্যা রয়ে গেল পুরোটাই। এরা এত সহজ থাকছে, এরা কি করে বুঝবে? মেয়ে হলে না বুঝতো। এই তো গতকাল সন্ধ্যায় গলির আড়ালে ডেকে সুব্রত অধৈর্য হয়ে খেই হারিয়ে একটা গাঢ় চুমু চাইল। মন্দিরা দিতে পারেনি পাপ হবার ভয়ে। এ নিয়ে সুব্রত রাগ না দেখালেও মন্দিরা গতকাল সন্ধ্যা থেকেই খারাপ লাগছে। মাথায় একবার সিঁদুর পড়লে মানুষটার কোনো আবদারও ফেরাবে না। ও ছটফট করছে সেই দিনের অপেক্ষায়। এই ছেলেগুলো এসব বুঝবে? মন্দিরার বিয়ের এত তারা কেন মন্দিরাই জানে। জীবনের সবটুকু আবেগ ঢেলে যার কাছে সমর্পিত হতে চাইলেও তার হাতের এই সিঁদুর নেওয়ার তারা থাকবে না। অসীম তালুকদার মন্দিরাকে ভরসা দিলেন, দুশ্চিন্তা কম করতে বললেন। ওরা দুজন সকালটা ওখানেই কাটাবে বলে থেকে গেল। নাফি একটা বিশাল লুডো কোর্ট এনে বসলো। কাজবাজ নেই, তাই লুডো খেলবে ওদের সাথে। অসীম তালুকদারের পিছু পিছু বাড়ি থেকে বেরোলো সাদ। কর্মজীবনের প্রথম দিন তো একটা অফ হোয়াইট রঙের শার্ট আর টাই বেঁধেছে, হাতে বাবার হিসাবের খাতা। মেজাজটাও তখন ছিল বেশ ফুরফুরে, কিন্তু আজ সাদ এই পোশাকে এই বেশভূষায় বেরিয়ে কত বড় ভুল করেছে তা টের পেল কিছুক্ষণ বাদেই, যখন অসীম তালুকদার ওকে তার লোহার দোকানের সামনে এনে দাঁড় করালো। দোকানের সামনে বিরাট সাইনবোর্ড, মেসার্স তালুকদার অ্যান্ড সন্স। অবশ্য অসীমের সব ব্যবসা প্রতিষ্ঠানের টাইটেল এই একটাই, তবে সাদ বেশ চমকেছে ভেতরকার পরিবেশ দেখে। এই ধুলোমাখা লোহা লক্করের সাথে তার আজ সারাদিন থাকতে হবে। অসীম ছেলের থমথমে মুখ দেখে সহজ ভঙ্গিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।